বাংলাদেশের আলেম সমাজের মধ্যে একেবারে খুব গুরুত্বপূর্ণ জায়গায় যারা কাজ করেছেন, নিঃসন্দেহে শাহ সাহেব হুজুর তাদের অন্যতম একজন। জাতীয় পর্যায়ে কওমি অঙ্গনের, কওমি মাদ্রাসার ছাত্রদের অধিকার, কওমি শিক্ষার যে অধিকারগুলো আদায়ে তিনি একবার খুব সচেতন এবং সোচ্চার একজন মানুষ ছিলেন। একজন আলেম হিসেবে সমাজে যে প্রভাব নিয়ে চলার একটা মানসিকতা এবং সেই ধরনের ব্যক্তিত্ব ছিল, এটাতে আমরা খুব মুগ্ধ ছিলাম। বর্তমান আধুনিক সমাজের বা জাগতিক সমাজেও একজন বাদশাহ আলেমের মতো প্রভাব নিয়ে তিনি চলতেন, যেটা আমাদের আকাবিরদের অনেকের জীবনে আমরা পাই। আর বাইরে হুজুরের সেই জায়গাটা, যে কোরআনের তেলাওয়াতের যে মুগ্ধতা, সেটা তো ছিলই। পরে খুব মুখ্য আলোচক হিসেবেও আমার শাহ সাহেব হুজুরের উপস্থিতিতে শহীদী মসজিদের চত্বরে আমার আলোচনা করার সুযোগ হয়েছে, যা আমাদের মতো তরুণদেরকেও যে সমাজের সামনে তুলে ধরা এবং তাদের কথাগুলো, আমাদের পূর্বসূরীদের চিন্তাগুলোকে যেন আমরা বলিষ্ঠভাবে জাতির সামনে তুলে ধরতে পারি, এর জন্য যে অভিভাবকত্ব দেওয়া দরকার সেই অভিভাবকত্বটা হুজুর দিতেন। শাহ সাহেব হুজুরের যে পারিবারিক যে ঐতিহ্য, সেটা তো বলাই বাহুল্য। আতারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহিকে আমরা আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য বাংলাদেশের জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট থেকে খুব বেশি প্রাসঙ্গিক মনে হয়। সেই জায়গাটায় মাওলানা আতারি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই দেশের আলেম সমাজের পক্ষ থেকে যে অনবদ্য ভূমিকাটা রেখেছেন, আলেম সমাজ, বাংলাদেশের ইসলামপন্থীরা ওনার কাছে চিরঋণী। আলেম ওলামাদেরকে জাতীয় রাজনীতিতে প্রতিনিধিত্বশীল হিসাবে প্রতিষ্ঠার যে ইতিহাস, সেই ইতিহাসের ইমাম হলেন আমাদের আতারি সাহেব রহমতুল্লাহ আলাইহি। জাতীয় জীবনে যে কোনো অঙ্গনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তাদের চিন্তা, তাদের কর্মগুলোকে এটা অবশ্যই পরবর্তী প্রজন্মের কাছে জীবন্ত রাখাটা জরুরি বিষয়। কাজে সেই হিসেবে আমি মনে করি যে এই কাজগুলো আমাদের বর্তমান প্রজন্মের জরুরি কাজ। যারা এই কাজে ভূমিকা রাখতেছে তারা আমাদের জাতির পক্ষ থেকে কিছুটা ঋণ আদায় করছে। আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহি আলাইহি স্মৃতি কেন্দ্র। হযরত মাওলানা আজহার আলী আনোয়ার শাহ রাহিমাহুল্লাহ হুজুরের সাথে আমার অনেক বেশি স্মৃতি না থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং স্মৃতি আমার মানসপটে আছে। এবং আমাদের ছাত্রত্বের সময় এবং আমার কর্মজীবনের দীর্ঘ একটা সময়ে বাংলাদেশের আলেম সমাজের মধ্যে একেবারে খুব গুরুত্বপূর্ণ জায়গায় যারা কাজ করেছেন, নিঃসন্দেহে শাহ সাহেব হুজুর তাদের অন্যতম একজন। হুজুরের যে বিষয়টা একটা ভিন্নভাবে অন্য সকলের চেয়ে হুজুরকে আলাদাভাবে চিহ্নিত করতো বা হুজুরকে আলাদাভাবে আমাদের মাঝে চিত্রিত করতো, সেটা তো হলো হুজুরের যে একটা সমসাময়িক যে সচেতনতা, সমকালীন বিষয়ে, আলেম ওলামাদের বিষয়ে, কওমি অঙ্গনের বিষয়টা নিয়ে। আমরা যখন 2005 সালের কওমি সনদের স্বীকৃতি নিয়ে একটা আন্দোলন হলো, জাতীয় ছাত্র কনভেনশন হয়েছিল, তো মূলত সেটা আমার আব্বাজান শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির ঘরানার যারা ছাত্র, তারাই এই আন্দোলনটা গড়ে তুলেছিল এবং পল্টন ময়দানে ছাত্র কনভেনশন হয়েছিল। মানে কওমি মাদ্রাসার শিক্ষার স্বীকৃতির কেন্দ্র করে এর আগে কখনোই আর এত বড় কোনো আন্দোলন বা কোনো প্রোগ্রাম হয়নি। সেটা ছিল সর্ববৃহৎ প্রোগ্রাম। তো একেবারেই নিতান্ত তৎকালীন সময়ে যারা কওমি ছাত্ররাই এই বিষয়টাকে, আন্দোলনটাকে সারা দেশে সংগঠিত করেছে। তো সেই সংগঠিত করার সময় যাদের কাছ থেকে তারা সবচেয়ে বেশি সহযোগিতা, আশ্রয়, উৎসাহ পেয়েছে, তার মধ্যে শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন একেবারে সর্বশীর্ষে। তিনি একেবারেই ছাত্রদের আহ্বানে তিনি তাদেরকে কিশোরগঞ্জে ওনার মাদ্রাসায় নিয়ে গেছেন, ওখানকার ছাত্রদের সাথে তাদেরকে রিলেট করে দিয়েছেন। এবং যেদিন পল্টনে কনভেনশন হয় সেদিন তিনি সেখানে বেশ আগে উপস্থিত হয়েছেন, সারাদিন সেখানে ছিলেন। এমনকি সেখানে জুমার নামাজের ইমামতিটাও শাহ সাহেব হুজুর রহমতুল্লাহ তিনি নিজে করেছেন।
অর্থাৎ এই জাতীয় বিষয়ে জাতীয় পর্যায়ে কওমি অঙ্গনের, কওমি মাদ্রাসার ছাত্রদের অধিকার, কওমি শিক্ষার যে অধিকারগুলো আদায়ে তিনি একবার খুব সচেতন এবং সোচ্চার একজন মানুষ ছিলেন। সেই সাথে হুজুরের যে বিষয়টা আমাদেরকে অনুপ্রাণিত করত সেটা হলো যে একজন আলেম হিসেবে সমাজে যে প্রভাব নিয়ে চলার একটা মানসিকতা এবং সেই ধরনের ব্যক্তিত্ব ছিল, এটাতে আমরা খুব মুগ্ধ ছিলাম। মনে হতো যে বর্তমান আধুনিক সমাজের বা জাগতিক সমাজেও একজন বাদশাহ আলেমের মতো প্রভাব নিয়ে তিনি চলতেন, যেটা আমাদের আকাবিরদের অনেকের জীবনে আমরা পাই। সেই জায়গাটাও ছিল। আর এর বাইরে হুজুরের যে কোরআনের তেলাওয়াতের যে মুগ্ধতা, সেটা তো ছিলই। হুজুরের প্রতি মুগ্ধতা আর একটা কারণ, বড় কারণ। এরপরে হুজুরের সাথে আমার একটা বিশেষ একটা ঘনিষ্ঠতার সুযোগ হয় একটা পর্যায়ে। আমার শায়েখ আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলী, তার সাথে শাহ সাহেব হুজুরের খুব ঘনিষ্ঠতা ছিল অনেক আগে থেকে, ছাত্র জীবন থেকেই। হুজুরের তো ছাত্র ছিলেন, আশরাফ আলী সাহেব হুজুরের ছাত্র ছিলেন শাহ সাহেব হুজুর, যার কারণে শাহ সাহেব হুজুরের, আশরাফ আলী সাহেব হুজুরের সাথে খুব একটা খুবই ঘনিষ্ঠতা, পারিবারিক পর্যায়ে হৃদ্যতা ছিল। আশরাফ আলী সাহেব হুজুর আমাকে খুব স্নেহ করতেন খুব। তো সেই সূত্রে আশরাফ আলী সাহেব হুজুর আমাকে একাধিকবার শাহ সাহেব হুজুরের মাদ্রাসায় গুরুত্বপূর্ণ কিছু প্রোগ্রামে আমাকে পাঠিয়েছেন, খতমে বুখারী প্রোগ্রামে, এবং সেই প্রোগ্রামের একেবারে খুব মুখ্য আলোচক হিসেবেও আমার শাহ সাহেব হুজুরের উপস্থিতিতে শহীদ মসজিদের চত্বরে আমার আলোচনা করার সুযোগ হয়েছে। তো সেই জায়গাগুলো থেকে আমি দেখেছি হুজুরকে, শাহ সাহেব হুজুরকে, যা আমাদের মতো তরুণদেরকেও যে সমাজের সামনে তুলে ধরার এবং তাদের কথাগুলো, আমাদের পূর্বসূরীদের চিন্তাগুলোকে যেন আমরা বলিষ্ঠভাবে জাতির সামনে তুলে ধরতে পারি, সেটার জন্য যে অভিভাবকত্ব দেওয়া দরকার সেই অভিভাবকত্বটা হুজুর দিতেন। আর সেই সাথে শাহ সাহেব হুজুরের যে পারিবারিক যে ঐতিহ্য, সেটা তো আর বলাই বাহুল্য। হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলী, আতহার আলী সাহেব হুজুর রহমতুল্লাহ আলীকে আমরা আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য বাংলাদেশের জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট থেকে খুব বেশি প্রাসঙ্গিক মনে হয়, এবং এই প্রাসঙ্গিকতাটাকে ধরে রাখা এবং এটাকে আরো বেশি জাতির সামনে তুলে ধরাটা আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য খুব বেশি জরুরি মনে করি আমি। কারণ আমাদের এই মানে পাক ভারত উপমহাদেশে আন্দোলন সংগ্রাম, আজাদির আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, দেশ মুক্ত করা, এই সব বিষয়ে আমাদের পূর্বসূরীদের দীর্ঘ একটা জার্নি আছে, গৌরবোজ্জ্বল একটা অতীত আছে। সেই 1757 সাল থেকে নিয়ে শুরু করে 1947 সাল পর্যন্ত, এগুলো তো সকলেই জানে। 1947-এ দেশ বিভক্তির পর থেকে বাংলাদেশের অভ্যুদয় 71 পর্যন্ত পাকিস্তান আমলে যে 24 বছর, সেই 24 বছরে এই পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের মানুষের রাজনৈতিক যেই আকাঙ্ক্ষা, সেইটার পক্ষে যে কাজ, সেই কাজগুলিতে আমাদের আলেম সমাজের ভূমিকাগুলোকে যদি আমরা স্মরণ করতে চাই, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা আমাদের সামনে আসে, যেটা বাংলাদেশের সৃষ্টির পিছনে যেই কয়েকটা মাইল ফলক, আমি মনে করি যে 52, তারপরে 54, তারপরে 66, 69, 70, 71, এই রোডম্যাপ ধরেই বাংলাদেশের অভ্যুদয় ঘটে। তো সেই জায়গাটায় 54-র যে যুক্ত ফ্রন্ট, এটা এমন একটা মাইল ফলক যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এই মাইল ফলককে বাইপাস করে সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই। সেই 54-র যুক্ত ফ্রন্ট গঠন এবং সেই যুক্ত ফ্রন্টের মাধ্যমে সর্বপ্রথম পাকিস্তানের যে শাসক গোষ্ঠী মুসলিম লীগকে চ্যালেঞ্জ করার যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, এবং সেই প্ল্যাটফর্মে আমাদের বাংলাদেশের আলেমদের শিরোমণি মাওলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির যে অংশগ্রহণ এবং তার যে ভূমিকা, এটাকে চাইলেও সেকুলাররা হোক, যেই হোক, কেউ মুছে ফেলতে পারবে না। যুক্ত ফ্রন্টকে মুছে ফেললে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অপূর্ণ হয়ে যায়।
সেই জায়গাটায় মৌলানা আজহারুল সাহেব রহমতুল্লাহ আলাইহি এই দেশের আলেম সমাজের পক্ষ থেকে যে অনবদ্য ভূমিকাটা রেখেছেন, আলেম সমাজ বাংলাদেশের ইসলামপন্থীরা ওনার কাছে চিরঋণী। এবং বাংলাদেশে ইসলামী রাজনীতিকে প্রাসঙ্গিক রাখতে হলে, ইসলামী রাজনীতিকে বাংলাদেশে সামনের দিকে অগ্রসর করতে হলে 54 যুক্ত ফ্রন্টে মৌলানা আজহারুল সাহেব রহমতুল্লাহ আলাইহির যে ভূমিকা, সেটাকে বারবার আমাদের আলোচনায় নিয়ে আসাটা খুব জরুরি। এই জন্য আমি আমার স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসের আলোচনা আমরা করি, বিশেষ করে আমার এই জাতীয় আলোচনা করার সুযোগ হয়, প্রাসঙ্গিকও হয়, তো সেই সবসময় আমি মৌলানা আজহারুল সাহেব রহমতুল্লাহ আলাইহির সেই ভূমিকা এবং অবদানগুলোকে সামনে নিয়ে আসি। এবং সারা বাংলাদেশে যে আলেম ওলামাদেরকে জাতীয় রাজনীতিতে প্রতিনিধিত্বশীল হিসাবে যে প্রতিষ্ঠার যে ইতিহাস, সেই ইতিহাসের ইমাম হলেন আমাদের মৌলানা আজহারুল সাহেব রহমতুল্লাহ আলাইহি। সেই ইতিহাসের ধারায় যদি আমরা চলতে পারি, তাহলে আমি মনে করি যে আগামীর বাংলাদেশে, বিশেষ করে 24 পরবর্তী বাংলাদেশের যে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা আমাদের অবস্থানটাকে শক্তিশালী করতে পারবো এবং আমাদের যে রাজনৈতিক যে অধিকার, যে মর্যাদা, যে সম্মান এবং যেই আমাদের হিস্সা, সেটা আমরা আদায় করতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ। এই সময় আসলে এই যে আমাদের দেশে একটা নিয়ম হয়ে গেছে এপার বাংলা ওপার বাংলাতে, যে আলিম উলামাদের ইতিহাস একদম নাই বললেই চলে। তার মানে তো এই না যে গত 100 বছরে কোনো আলিম উলামা ছিলেন না, তারা লেখেন না, যে নিজেদেরকে প্রকাশ করতে চায় না এরকম। কিন্তু বর্তমানে এটা তো অনেক জরুরি। যারা বেঁচে আছেন, তাদের জীবন থেকে তাদের উস্তাদরা কেমন ছিলেন, তাদের বাবারা কেমন ছিলেন, তো এই ইতিহাসগুলো তো লেখায় চলে আসা দরকার আমার কাছে মনে হয়। যেমন এই যে শাহনামাজ যেটা হয়েছে আর কি, আত্মজীবনিক সাক্ষাৎকার বা জীবন ভিত্তিক কাজগুলো আরো বেশি হওয়া দরকার কিনা। অবশ্যই আমাদের যারা জাতীয় জীবনে যে কোনো অঙ্গনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের দৃষ্টিভঙ্গিগুলো এবং তাদের চিন্তা, তাদের কর্মগুলোকে, এটা অবশ্যই পরবর্তী প্রজন্মের কাছে জীবন্ত রাখাটা জরুরি বিষয়। সেই ক্ষেত্রে যাদের লেখালেখির অভ্যাস আছে, তাদের উপর তো এটা খুবই বেপর্যায়ে, আইন পর্যায়ে, তারা এই কাজগুলি অবশ্যই করা দরকার, জরুরি। এবং আমাদের পূর্বসূরীদের চিন্তা ভাবনা, তাদের কর্ম, তাদের ইতিহাস, তার মাধ্যমেই তো আমরা আসলে যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার সাথে আমরা সংশ্লিষ্ট হতে পারবো। আমরা যদি আমাদের পূর্বসূরীদেরকে ঠিক সেইভাবে তাদের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত না করতে পারি, তাহলে আমরাই বা আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের বিচ্ছিন্ন হয়ে যাবে ইতিহাসের ধারা থেকে। কাজে সেই হিসেবে আমরাই মনে করি যে এই কাজগুলো আমাদের বর্তমান প্রজন্মের জরুরি কাজ। যারা এই কাজে ভূমিকা রাখতেছে, তারা আমাদের জাতির পক্ষ থেকে কিছুটা ঋণ আদায় করছে। আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহি আলাইহি স্মৃতি কেন্দ্র।